সংঘাতে ভারতের 25 ড্রোন ভূপাতিত। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় হামলার দাবি দিল্লির সর্বদলীয় বৈঠক। অমিত শাহর নিরপেক্ষ তদন্ত চায় চীন। All form of terrorism and call for an impartial investigation at early date. সিলেটে পিলার বসানো নেই উত্তেজনা, স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ। সীমান্তে ভয়ের কারণ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ ছাড়লেন স্নিগ্ধ। শহীদ পরিবার ও আহতদের এ পর্যন্ত দেয়া হয়েছে 101 কোটি টাকা। অনির্বাচিত সরকার দিয়ে দেশ দীর্ঘ সময় চলতে পারেন না বললে ফখরুল। 2 মাসে 1 কোটির বেশি নতুন সদস্য সংগ্রহে নামছে বিএনপি। খালেদা জিয়াকে সক্রিয় রাজনীতিতে স্বাগত জানাবে এনসিপি ও জামায়াত। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা শুভ বার্তা। টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে সহায়তা দেবে না সরকার। চট্টগ্রামে গ্রিন পোর্ট নির্মাণে $80 কোটি বিনিয়োগ করবে নেদারল্যান্ডস। এবং সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা। বিশেষ বিমানে দুবাই নেওয়া হচ্ছে পিএসএল এ অংশ নেওয়া নাহিদ ও রিশাদকে। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই ভারত পাকিস্তান সংঘাতের খবর। দুই দেশের সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের ছোড়া 25টি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। জানায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পাক সশস্ত্র বাহিনী। এদিকে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ভারত। অন্যদিকে ইসলামাবাদকে মোকাবেলায় সর্বদলীয় বৈঠকে ঐক্যের ডাক দিয়েছে দিল্লি। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন সংঘাতে রূপ নিয়েছে। গেলদিন পাকিস্তানের একাধিক স্থানে বিমান হামলায় বেশ কয়েকজনের প্রাণ গেছে। এসব ঘটনার দিন না পেরোতেই লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের ছোড়া ইসরায়েলের তৈরি বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের খবর জানান। বলেন, অনুপ্রবেশের সময় এসব ড্রোন ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। তবে কিভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার ফিরিস্তি জানায়নি দিল্লি। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সম্ভাব্য হুমকি ও হামলা মোকাবেলায় ভারতীয়দের মধ্যে ঐক্যের বিকল্প নেই বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এমন বার্তা দেন তিনি। এ সময় ভারতীয় সেনাবাহিনীর সাহসী কর্মকাণ্ডের প্রশংসা করেন অমিত শাহ। পাকিস্তানের হুমকি মোকাবেলায় করণীয় নিয়ে ভারতীয় আমলা সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশকেই সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, হামলার প্রতিফল ভোগ করতে হবে ভারতে। অন্যদিকে কাশ্মীর সীমান্ত এলাকা এখন এক আতঙ্কের জনপদ। প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা। পেহেলগামে হামলার প্রতিশোধ নিতেই এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারত। বুধবার সগৌরবেই তাদের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক সংযম দেখিয়েই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তবে এতে চলে গেছে বহু বেসামরিকের প্রাণ। এখনো স্থানীয়দের মনে রয়ে গেছে আতঙ্ক। জবাবে বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তানও। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন অনেকেই। मेरा बेटा जख्मी है, मैं खुद जख्मी हूँ। छोटे बच्चों को बहुत बढ़ाया,
बड़ों को छोटों को भी बहुत बड़ा इसका फेर हुआ है, बहुत डर पड़ा है। এমন পরিস্থিতিতে দুপক্ষের সংঘাত বন্ধে সব ধরনের সহায়তা করার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I know both very well, and I want এটা খুবই ভয়াবহ। আমার অবস্থান হলো আমি উভয়ের সাথেই মানিয়ে নেই। আমি উভয়কেই খুব ভালোভাবে জানি এবং আমি চাই যে তারা এটা সমাধান করুক। I know both. We get along with both countries very well. উত্তেজনা প্রশমনের এ মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত আরও আক্রমণ চালানো থেকে বিরত থাকে এবং পেহেলগাম ঘটনার স্বাধীন তদন্তে সম্মত হয় তবে আরও পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলবে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাল্টাপাল্টি হামলার মধ্যেই ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতকে প্রতিফল ভোগ করতে হবে। जरूर भुगतना होगा। নিবির আমিন, নিউজ 24। ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি সেমিনারে এমন মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত পাশে থাকবে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। জানাচ্ছেন প্রমা চৌধুরী। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনায় শঙ্কার মেঘ ছড়াচ্ছে প্রতিবেশী দেশগুলোর আকাশেও। পারমাণবিক শক্তিধর দুই দেশের বড় ধরনের পদক্ষেপ কতটা বিপদ ডাকতে পারে আঞ্চলিক নিরাপত্তায় তা নিয়ে চিন্তিত গোটা এশিয়া। বৃহস্পতিবার বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির অনুষ্ঠানেও ছিল সেই শঙ্কা। চীনের সাথে সম্পর্কের সুবর্ণ জয়ন্তী নিয়ে BIISS আয়োজিত সেমিনারে চীনা রাষ্ট্রদূত জানান, ভারত পাকিস্তান সংঘাত নিয়ে উদ্বিগ্ন তার দেশ। সন্ত্রাসবাদের অভিযোগে চান নিরপেক্ষ তদন্ত। So China opposes all form of terrorism and call for an impartial investigation at early date. We urge both sides to act in the interest of peace and stability, stay calm, exercise restraint, and refrain from taking actions. চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আরও বলেন, মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত না। রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সবসময় পাশে থাকবে। Corridor issue, so-called humanitarian corridor, I should say, China is not involved. So I learned also Bangladesh, Myanmar, even some, the Arakan army was involved, but China is not involved in this matter. সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল বিষয়, তবে এর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই ভাবতে হবে। You need to start working and research, and I don't want to bring this into a track 1 level, but the track 2 and track 3 level. Somebody has to work on that. এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এর সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। And that's the reason the talk shows are so successful. প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের চলাচলের উপর সময়সীমা আরোপ সহ নানা সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে কিছু সীমান্ত অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সীমান্ত নিরাপদ, ভয়ের কোনো কারণ নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার থেকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। বিজিবি মহোদয়গণ প্রতিটা বাজারে, মহল্লায়, গ্রামে, যারা ময় মুরব্বী এবং যুবকরা আছে সবাইকে সতর্ক করছে। করোনা অবস্থা, কারণ আমরা যখন এই নদীর পাড়ে এদিকে আসি তখন ওই বিএসএরা দূরে থেকে দেখলে আমরা আক্রমণ করে, হাত দেয় না করে। আমরা তো আমার জায়গায় কাজ করতেছি, কিন্তু ওরা ওইখান থাকি টানি নিয়ে যায়, টানা হাসরা করি। তবে এর মধ্যে ঠাকুরগাঁও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির 3 সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশকারী 72 জনকে ফেরত পাঠানো যায়নি।
বৃহস্পতিবার বিকেলে সিলেট গোয়াইনঘাট সীমান্তে বিএসএফ এর পিলার স্থাপনকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। পরে এলাকাবাসীর বাধায় পণ্ড হয় বিএসএফ এর কার্যক্রম। এ নিয়ে ওই সীমান্তেও বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পাক ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকায় ভয়ভীতির কোনো কারণ নেই। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। দিনাজপুরের এক অনুষ্ঠান শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা শেষে একথা জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জানান, পড়াশোনার কারণে তিনি পদত্যাগ করেছেন, তবে থাকবেন গভর্নিং বডির সদস্য হিসেবে। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এরই মধ্যে শহীদ পরিবার ও আহতদের জন্য 101 কোটি টাকা খরচ করেছে। এ সময় সংবাদ সম্মেলনের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী ও ট্রেজারার ওয়াকারকে নিয়ে তীব্র আপত্তি জানান শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন। বলেন, শহীদ পরিবারের বাইরের কেউ এই ফাউন্ডেশনে থাকতে পারবে না। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমার এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে। পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। অনির্বাচিতদের নিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদী আমলারা এখনো দেশ চালানোয় সবচেয়ে অনিশ্চিত সময় পার করছে বাংলাদেশ। সুপ্রিম কোর্ট মিলনায়তনে একই অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আগেই ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে বক্তারা তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনেকদিন দায়িত্ব পালন করেছে, অনেক স্মৃতি রয়েছে। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে ফ্যাসিবাদের দোসর বিচারকদের হাইকোর্ট থেকে অপসারণের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। ফ্যাসিস্টদের দোসর সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে, তাদেরকে অপসারণ করতে হবে। তারা যেন সেই ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবেই তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোসর। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, চলতি মাসের 15 তারিখ থেকে নতুন সদস্য সংগ্রহ করবে বিএনপি। আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য, সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে, সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারবো। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এটাকে পছন্দ করেনি। মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান রিজভী। কিছুটা উনি আরোগ্য লাভ করেছেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
খালেদা জিয়াকে সক্রিয় রাজনীতিতে স্বাগত জানাবে এনসিপি ও জামায়াত। দুই দলের নেতারাই বলছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা কেবল বিএনপির জন্য নয়, দেশের সামগ্রিক রাজনীতিতেই ভীষণ ইতিবাচক। মাজহারুল ইসলামের রিপোর্ট। উন্নত চিকিৎসা শেষে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের দেশে ফেরা ঘিরে রাজপথে নিজেদের সাংগঠনিক সক্ষমতার জানান দিয়েছে বিএনপি। এমন এক সময় দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া, যখন নির্বাচন ও সংস্কার নিয়ে চলছে এক ধরনের অনিশ্চয়তা। নানা মহলে আলোচনা হচ্ছে, হয়তো আবারও সক্রিয় রাজনীতিতে ফিরবেন, শক্ত হাতে ধরবেন বিএনপির হাল। ফেসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়ার নিজ দেশে প্রত্যাবর্তন বিএনপি এবং রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন জামাত ও এনসিপির এই দুই নেতা। গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া এবং তিনি চিকিৎসা শেষে আবার দেশেও ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে অনেকগুলো ঘটনা আসলে ঘটেছে। একদিকে বিএনপি যেমন এটাতে এক ধরনের অনুপ্রেরণা পাবে তারা, এবং আমরাও অত্যন্ত স্বস্তিতে আছি, কারণ তিনি তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ দেশে থাকাতে যে কোনো দিক থেকে এটা ভালো একটা ব্যাপার। বেগম খালেদা জিয়া বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং একটা দেশপ্রেমিক শক্তির উনি প্রতিনিধিত্ব করেছেন। আসবেন, এটাকে আমরা স্বাগত জানাই। বলেন, পতিত স্বৈরাচার হাসিনার সঙ্গে আপোষ না করা সাবেক এই প্রধানমন্ত্রী নানাভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাই বিএনপি চেয়ারপারসন সক্রিয় রাজনীতিতে ফিরলে স্বাগত জানাবেন তারা। উনি মুসলিম, ওনার উপর অনেক অত্যাচার হয়েছে। ওনার মতো রাজনীতিবিদ বাংলাদেশে প্রয়োজন আছে। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এটা প্রয়োজন আছে। জাতির যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকেও আমরা সবাই মিলে যাতে একসাথে দেশ গড়তে পারি, সেদিকেও সবার মনোনিবেশ করতে হবে। যদি তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন এবং বিএনপিকে নেতৃত্ব দেন কোনো না কোনো ফর্মে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। এর বাইরে তিনি যদি মানে নেশনের লিডার হিসেবে এক ধরনের অ্যাডভাইজারি রোল প্লে করেন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিলেন, তিনি মতামত দিলে তো সেটা একটা ইম্প্যাক্ট আছে। এই ধরনের ভূমিকাও যদি তিনি পালন করেন, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক। প্রত্যাশা, বেগম জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি আরও ইতিবাচক রাজনীতি করবে, গড়ে তুলবে মানবিক বাংলাদেশ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। একই সাথে তাদের অভিমত দিচ্ছেন এবং তাদেরও মতামত যে তারাও আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান এবং চুপ্পু এবং উপদেষ্টা চুপ্পু কিন্তু তারা পদত্যাগের দাবি করছেন। কারণ হচ্ছে গিয়ে চুপ্পু হচ্ছে আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের মাধ্যমে আসলে তার যেহেতু চাকরির বিষয়টা হয়েছে, সেক্ষেত্রে এবং ওনারা চাচ্ছেন না, ছাত্ররা চাচ্ছেন না যে চুপ্পু থাকুক আসনে। যতক্ষণ পর্যন্ত না আমরা যাবো না, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হাজারো ছাত্র জনতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে উপস্থিত হয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি মূলত দুটো। এক হচ্ছে গিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা চুপ্পুর অপসারণ চাচ্ছেন। তো এই দুটো দাবি নিয়ে আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে তারা যেটা বলছেন যে তারা সকালবেলা পর্যন্ত প্রয়োজনে অপেক্ষা করবেন এবং সকালবেলায় আসলে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা বিষয়টা জেনে তারা সঠিকভাবে
প্রধান উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পেলে তারপরে তারা এখান থেকে সরবেন, নতুবা তারা এখান থেকে সরবেন না। এবং যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে প্রধান উপদেষ্টা তাদেরকে সঠিকভাবে আশ্বাস দিচ্ছেন না বা তিনি চুপুকে অপসারণ করছেন না বা এই আওয়ামী লীগকে ক্ষমতায় মানে পরবর্তীতে যে নির্বাচনে যাতে না আসতে পারে সেরকম যদি কোনো আশ্বাস তাদেরকে না দেওয়া হয়, সেক্ষেত্রে এই ধর্মঘট চলতে থাকবে বলে তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে এই মিছিলের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আসলে হাসনাত আব্দুল্লাহ এবং তিনি একসাথে সকলের সাথে বসে কিন্তু এই মুহূর্তে এখানে ধর্মঘট পালন করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছে। এখন যদি আমি যদি দেখাতে চাই যে একদিকে হচ্ছে গিয়ে ছাত্র জনতা আন্দোলনে আছে, আবার অন্যদিকে যদি দেখতে চাই যে পুলিশ বাহিনী কিন্তু এই জায়গাটা যথেষ্ট নিরাপত্তার চাদরে বেষ্টন করে রেখেছেন এবং এখানে আমরা যদি দেখতে পাই যে অনেক পুলিশ কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন বর্তমানে এখানে এবং তাদের যেটা কাজ মূলত যে মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করা, তারা কিন্তু সেটা চেষ্টা করছেন এবং তারা ছাত্র জনতাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে একটা সুরাহা তারা অবশ্যই করবেন, কিন্তু ছাত্র জনতাকে তারা ধৈর্য ধরতে বলছেন। এদিকে ছাত্র জনতা যেটা চাচ্ছে যে প্রধান উপদেষ্টা সরাসরি আসুক এবং প্রধান উপদেষ্টার সাথে তারা সরাসরি কথা বলে এই বিষয়গুলো আসলে তারা মানে উপস্থাপন করবেন এবং সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা যে কোনো একটা অভিমত দিবেন বা যে কোনো একটা ডিসিশন তিনি দিবেন। তো একদিকে যেমন এখানে দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বাহিনী এখানে অবস্থান করছেন, অন্যদিকে কিন্তু ছাত্র জনতার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। তাদের আমরা যতটুকু জানলাম যে তারা অন্যান্য ছাত্রদেরকেও কমিউনিকেট করেছেন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন এবং তারাও কিন্তু এই যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখানে ছাত্র জনতার সংখ্যা আরো দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি তারা কোনো মতেই এই আন্দোলন এখান থেকে বেরোবেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবাগুলো পূরণ না হচ্ছে। আমরা একটু এখানে কথা বলতে চাইবো এখানে উপস্থিত ছাত্র জনতার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে। লড়াই করে বাঁচতে চাই। যে দুটো দাবি দাবা এই দুটো দাবি দাবা যদি প্রধান উপদেষ্টা পূরণ না করেন সেক্ষেত্রে আপনাদের নেক্সট কর্মসূচি কি হবে? আমরা আরো বড় কর্মসূচি দেব। আপনি ইতিপূর্বে জানেন আমরা আওয়ামী লীগ ব্যান করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করে চলছে। আমরা আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ব্যান না হবে আমরা দেখছি এই ইন্টারিম সরকার আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দালাল, তারা ফ্যাসিবাদকে রক্ষা করে ভারতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনি এমন কি জানেন সাবেক রাষ্ট্রপতি আজকে সে বিমানবন্দর থেকে থাইল্যান্ডে চলে গেল, এটা কিভাবে হলো? ইন্টারিম গভর্নমেন্ট কি সবকিছুতে ব্যর্থ? আমাদের জুলাইয়ের যারা শহীদ হয়েছে, আমরা যারা আহত হয়েছি, আমাদের জুলাইয়ের প্রকৃত যোদ্ধাদের উপরে কি তারা বেইমানি করলো? আমাদের রক্তের উপরে বেইমানি করা হচ্ছে, আমরা আর কত সহ্য করব? আপনারা কি মনে করছেন যে এই গভর্নমেন্ট কি তাকে কোনোভাবে সহায়তা করেছে? অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট সহযোগিতা করছে। ইন্টারিম গভর্নমেন্ট সহযোগিতা না করলে আওয়ামী লীগের দালালেরা এখনো বিভিন্ন জায়গায় আমাদের উপরে অ্যাটাক করতেছে। কিছুদিন আগে আমাদের হাসনাত ভাই, আমাদের জুলাইয়ের যোদ্ধা, আমাদের হাসনাত ভাইয়ের উপরে অ্যাটাক
গাজীপুর চৌরাস্তায় ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এমনকি আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ব্যান না হবে, আমরা জুলাইয়ের যোদ্ধারা আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আপনাদের যদি এখন এই দাবি দাবার বিষয়টা যেটা যে আপনারা দীর্ঘক্ষণ ধর্মঘটে থাকবেন বলে বলছেন, যে এখন যদি প্রধান উপদেষ্টা আপনাদের এই দাবি দাবাগুলো না মেনে নেন, সেক্ষেত্রে আপনাদের আমরা আরো বড় কর্মসূচি ঘোষণা করব সামনে। আমাদের কর্মসূচি এই শুরু হলো, আরো বড় কর্মসূচি করব। যতক্ষণ সারা দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ব্যান না হবে এই বাংলার মাটি, আমরা জুলাইয়ের যোদ্ধারা ছাড়বো না ইনশাল্লাহ। আমরা রাজপথেই থাকবো, আমরা রাজপথে ছিলাম, আমরা ফ্যাসিবাদের এই দেশ থেকে সরাইছি। ফ্যাসিবাদের দালালেরা যারা আওয়ামী লীগকে শেল্টার দিতেছে, তাদেরকে আমরা কোনোভাবে সহযোগিতা করবো না, তাদের পাশে আমরা নাই। আমরা সারা দেশব্যাপী কর্মসূচি, আরো বড় কর্মসূচি ডাকবো ইনশাল্লাহ। যেমনটা দেখছেন দর্শক, যে এখানকার যারা ছাত্র জনতা আছে তারা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূস সরকারকে আসলে কোনোভাবে দোষারোপ করছেন যে মানে তাদের সহযোগিতা ছাড়া আসলে তাদের সহযোগিতা ছাড়া যারা আওয়ামী লীগপন্থী যারা আছেন তারা কিভাবে দেশ ছেড়ে যাচ্ছেন। তো তাদের দাবি দাবা মূলত এখন এখানে এই দুটো দাবি দাবার মধ্যে একটা হচ্ছে গিয়ে তারা আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চান না, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরাশক্তিকে তারা আসলে প্রতিহত করেছে বলে আমরা সবাই জানি, এবং তারা এই ফ্যাসিবাদী শক্তিকে আবার সামনে দেখতে চাচ্ছেন না, এবং এটার জন্য যত কঠোর পদক্ষেপ, যত কঠোর কর্মসূচি নেওয়া প্রয়োজন তারা সেটা নেবেন বলেই জানাচ্ছেন। এবং এখানে যে রাষ্ট্রপতি চুপ্পুর কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগ দাবি করছে সবাই, এবং যতদূর শোনা যাচ্ছে যে তার পদত্যাগের দাবিতেই মূলত এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এবং সাথে সাথে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যে বিভিন্ন পদস্থ কর্মকর্তারা আছেন তারাও বিভিন্ন জায়গা থেকে আসলে দেশ ত্যাগ করছেন। তো ছাত্র জনতার যেটা দাবি যে আসলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করছে, তাদেরকে কোনো না কোনোভাবে গ্রিন এক্সিট দিচ্ছে, যে কারণে তারা বাইরে নিজেদের ফ্যামিলি সহ তারা বাইরে স্থানান্তরিত হয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানে এই মুহূর্তে। আমরা জানতে চেষ্টা করব, আমরা এর আগে হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু একটা ফ্যাসিবাদী সরকার, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেটা এখন দেখি, আমরা একটু চেষ্টা করব হাসনাত আব্দুল্লাহর সাথে এই বিষয়ে একটু কথা বলতে। সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ, সুশীলতার দিন শেষ, ভাই আমাদের বিচার চাই বাংলাদেশ, বিচার চাই বাংলাদেশ, আমাদের চ্যানেলের মাধ্যমে ডিজিটালি আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের এই আন্দোলনে ছড়াতে চান, আপনারা কি বলতে চান এটা বলেন। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগের আমাদের একটাই দাবি, এখন আমরা আবার ছাত্র জনতা পুনরায় নেমে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত না এখান থেকে ঘোষণা আসবে, আমরা এই ফ্যাসিবাদের নিষিদ্ধ করছে, তখন আমরা এখান থেকে উঠবো। যতক্ষণ না নিষিদ্ধ করবে ততক্ষণ আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে, মৃত নেতৃত্বে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে। আমরা এই সরকারকে, আমাদের রক্তের উপরে বসা আমার গুলি, এই সরকার আমার গায়ে গুলি লেগেছে, এই গুলি আমার আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম মুগ্ধ, এদের রক্তের বিনিময় আজকে আমরা সরকার বসিয়েছি। কিন্তু আমরা দেখতেছি এই সরকারকে আওয়ামী লীগ নিরবিচ্ছিন্নভাবে পাহারা দিয়ে দেশ ত্যাগ করতে নানানভাবে চক্রান্ত করে যাচ্ছে। আপনারা জেনেছেন, দেখেছেন, এবং আপনাদের মাধ্যমে আমরাও জেনেছি। এই কালকে
থেকে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সে কিভাবে পালিয়ে গেল, আর এতদিন বা কিভাবে এই সরকার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমরা এর জবাব চাই এবং এই সরকার যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর পদত্যাগ দাবি করবে, এরপরে আমাদের ঘোষণা আসবে ইনশাল্লাহ। তো যেটা শুনলেন দর্শক যে তাদের দাবি মূলত দুটো, কিভাবে রাষ্ট্রপতি চুপ্পু আসলে দেশ ত্যাগ করলেন এবং কিভাবে আসলে তিনি বিমানবন্দর থেকে চলে গেলেন। তো তারা যেটা দাবি করছে যে এখানে ইন্টারভিন গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার কর্তৃপক্ষ যদি তাদেরকে কোনোভাবে সহায়তাই প্রদান না করবে তাহলে এই ধরনের আসলে রাষ্ট্রপতির বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই পর্যায়টাতে আসলে এসে তারা দাবি করছেন যে আওয়ামী লীগ সরকার যেমন একদিকে তাদের বিভিন্ন শাখা প্রশাখাগুলো খুলে রেখেছিল, সেই শাখা প্রশাখার কোনো অংশ আসলে এই বিষয়গুলোকে প্রভাবিত করছে কিনা। একটা পানি দিই ভাই। বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়েছেন, অথচ এটা হওয়ার কথা ছিল না। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যে দুইজন রাষ্ট্রপতি সবচাইতে বেশি অপদার্থ, তার একজন খুনির দোষর, ফেসিবাদের দোষর আজকে পালিয়ে গেল, আরেকজন এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের মাথার উপরে বসে আছে। আমরা বর্তমানে যেই সরকারটি ছাত্র জনতার রক্তের মাধ্যমে এই রাষ্ট্র ক্ষমতায় বসছেন, তিনি তো আসলে কোনো সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নাই। তিনি আমাদের গুলির বিনিময়ে, আমাদের ভাইদের লাশের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে এই দেশের ক্ষমতায় বসছেন। ফলে তার আসলে বৈধতা কি? তিনি তো সাংবিধানিকভাবে বসেন নাই। তার একমাত্র বৈধতা হচ্ছে এই দেশের ছাত্র জনতা। আর ছাত্র জনতার আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশে যে একের পর এক গণহত্যা বিগত অবৈধ সরকার চালিয়েছে তার বিচার নিশ্চিত করা। এখানে হেফাজতের একটি গণহত্যা হয়েছে এবং 24-এ একটি গণহত্যা হয়েছে। ক্রমাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র জনতার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্ররা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা যদি দেখতে চাই তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং এই ছাত্র জনতার দলটা কিন্তু ক্রমাগতভাবে বড় হচ্ছে এবং আমরা দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ সহ নানা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন ছাত্র জনতা। আমরা সরাসরি যুক্ত ছিলাম। একটা বিরতির পর আবারও ফিরছি নিউজ 24 সংবাদ। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, পাকড়াচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। ভারত পাকিস্তান যুদ্ধে চলতি মাসে টাইগারদের পাকিস্তান সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বোর্ড পরিচালকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি, আরও কিছুদিন দেখতে চান তারা। এদিকে বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল এই বিষয়ে সরকারের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই যাচ্ছে পিএসএল এ অংশ নেয়া বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ। শান্তির বিশ্বে অশান্তি নেমেছে, ধ্বংসের খেলায় মেতেছে দেশগুলো। সেখানে নতুনভাবে যুক্ত হয়েছে ভারত পাকিস্তানের নাম। দুদেশ মেতেছে ধ্বংসের খেলায়, যুদ্ধ, মৃত্যু, স্বজন হারানোর আহাজারি। যেখানে খেলাধুলা দুদেশের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, সেটি এখন অনিশ্চয়তায়। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ ক্রিকেটেও নেমেছে অনিশ্চয়তা। আগামী 25 মে থেকে 3 জুন পাকিস্তানের মাটিতে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে যাওয়ার কথা টাইগারদের।
এর মাঝে সিরিজ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে বিসিবিতে পরিচালকরা মিটিং সেরেছেন। আপাতত আরো কিছুদিন পর্যবেক্ষণ করবে তারা। সেম সিচুয়েশন আমরা অবজার্ভ করতেছি, সার্বক্ষণিক যোগাযোগে আছে, আমাদের দুই প্লেয়ারের সাথে যোগাযোগ আছে, ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে যোগাযোগ আছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ আছে। কথা হলে যাদের সাথে কথা বলার তারা সাথে কথা বলেছে এবং সবার সাথে কমিউনিকেশন অন। এই নিয়ে তো আর কথা বলতে পারি না, কি অবস্থা হয় এটা নিয়ে কিছু বলা মুশকিল। বাট এখন যেহেতু বাংলাদেশ আপনার পাকিস্তান যাওয়ার কথা, তো এটা আমাদের জন্য একটা ভালো সিরিজ ছিল, বাট এখন আসলে এটা বলা ডিফিকাল্ট আমরা যাবো কি যাবো না। নিয়মিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রয়েছে বিসিবির, প্রয়োজনে পর্যবেক্ষক দল পাঠাতে চায় তারা। ইম্পর্টেন্ট কিছু সিরিজ আছে, যেমন এখন বাংলাদেশ যাওয়ার কথা, পাকিস্তানে, ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা, আবার এশিয়া কাপ আছে। সো সব কিছু মিলে যদি সিচুয়েশন নর্মাল না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। এদিকে সাবেক বোর্ড পরিচালক ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষতি হবে আইসিসিরও, কারণ ক্রিকেটের ভারত পাকিস্তান লড়াই অন্যরকম মাত্রা যোগ করে। সেজন্যই টিকিট ব্রডকাস্টিং থেকে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। গাড়ি ছিল নিউজ 24 সংবাদে, সবাইকে ধন্যবাদ।